প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোলটেবিলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, গণমানুষের মুক্তির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন আজ। আজকের এই দিনে তার প্রতি রইল পরম শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা। এবারের জন্মদিন ঐতিহাসিক কারণে তাৎপর্যপূর্ণ। আগামী ২৬ মার্চ আমরা পালন করতে যাচ্ছি আমাদের মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। ক্যারিসম্যাটিক নেতৃত্ব, অদম্য মনোবল, অসীম সাহস, গরিব দুঃখী ও মেহনতি মানুষের জন্য আজীবন সংগ্রাম বঙ্গবন্ধুকে শুধু একজন মূর্তিমান নেতাই বানায়নি, বরং পরিণত করেছে বাঙালি জাতির জন্য নিবেদিত প্রাণ, কালজয়ী ও অমর এক চরিত্রের মানুষ। জাতির পিতার আজীবন সংগ্রাম করেছেন বাঙালি জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য। সুখী, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত মানবিক এক সোনার বাংলা নির্মাণের আকাঙ্ক্ষা ছিল তার জীবনভর। সেই আকাঙ্ক্ষা আজকের বাংলাদেশ কতখানি পূরণ হয়েছে, সেই প্রশ্নকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ও আজকের বাংলাদেশ। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন বিইউপির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। আমার ডান দিকে আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। বাঁ দিকে আছেন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হুসাইন। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। আপনাকে স্বাগত। আছেন মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিবুল আলম। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আপনাদের, চাইলে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন অথবা মতামত জানাতে পারেন। এই জন্য আমাদের টেলিভিশনের পর্দায় দেখানো ফোন নম্বরে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন কিংবা মতামতটি আপনি উত্থাপন করুন। জানিয়ে রাখি, দেশে এবং বিদেশে এই মুহূর্তে যারা আরটিভি দেখছেন, চাইলে আপনার অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে দেখতে পারেন। তো প্রথমে অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে যাই। সবার কথা একটু একটু করে সরে আসব। যে বিষয় আমরা ঠিক করেছি, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং বর্তমান বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে, এইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে এমন একটি শানিত প্রশ্ন করবার জন্যে। আমার উত্তর অত্যন্ত শানিত। অনেকের পছন্দ না হলেও সত্য কথনে আমি নির্দ্বিধ। সেটি হচ্ছে, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার সঙ্গে আজকের বাংলাদেশ যায় না। কোথায় ফাঁকটি, কোথায় আদর্শিক বিচ্যুতি কোথায় কোথায় একটু যদি ধরিয়ে দেন। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 রেসকোর্সে যে ভাষণটি দিলেন, সেখানে তিনি বললেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে, যার ভিত্তি কোনো ধর্মীয় ভিত্তিক হবে না। বাংলাদেশের ভিত্তি হবে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। 12ই অক্টোবর 1972 গণপরিষদে ভাষণ দেবার সময় জাতীয়তাবাদ সংযুক্ত করলেন। সংবিধান রচনার সময় আমরা পেলাম 4 রাষ্ট্রীয় মূলনীতি। চমৎকার একটি বিষয়। পৃথিবীর কোনো সংবিধানে এই ধরনের নৈতিক আদর্শিক ভিত্তি নেই, আমাদের সংবিধান পেয়ে গেল তা। এখন 2011 15তম সংশোধনীতে আমার সংবিধানে যুক্ত হলো রাষ্ট্রধর্ম ইসলাম, যা অবৈধ সামরিক স্বৈরাচার হোসেইন মোহাম্মদ এরশাদের অবদান। 8ম সংশোধনী, সেটা 15তম সংশোধনীতে সংবিধানে সংযুক্ত হলো। আরও মজার ব্যাপার হলো যে বঙ্গবন্ধুর 4 রাষ্ট্রীয় মূলনীতি ফিরিয়ে আনা হলো, যেখানে ধর্মনিরপেক্ষতা আছে। তো এখন একই সংবিধানে যদি ধর্মনিরপেক্ষতা থাকে আর রাষ্ট্রধর্ম থাকে, রাষ্ট্রধর্ম বলে কোনো ধারণা রাষ্ট্রবিজ্ঞানে আমি পাইনি। এটা বিকৃত ইসলামী চেতনার বহিঃপ্রকাশ বলে আমি জানি। 19 শতকে এটা দেখা গেছে। আচ্ছা, তার চাইতে বড় কথা হচ্ছে, ওই ধর্ম নিরপেক্ষতা সংক্রান্ত সংবিধানে 4টি ব্যাখ্যা আছে। তার খতে বলা হচ্ছে যে কোনো বিশেষ ধর্মের রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না। আর এখানে সম্পূর্ণ সাংবিধানিক মর্যাদা দেওয়া হলো, অর্থাৎ রাজনৈতিক মর্যাদার চাইতে বড় দেওয়া হলো। জি, আচ্ছা, তো এখন আমার বক্তব্য হচ্ছে খুবই সোজা, সবটা বলে দিচ্ছি। এই রাষ্ট্রধর্ম
কতগুলো কারণে আমার কাছে প্রশ্নবিদ্ধ। এক, প্রথমতই আমি বলবো এটা বঙ্গবন্ধুর আদর্শের পরিপন্থী। বঙ্গবন্ধু নিজেই বলেছেন 4 নভেম্বর 1972 গণপরিষদে, ধর্ম অতি পবিত্র জিনিস, একে রাজনৈতিক হাতিয়ার করা যায় না। জি, আমি আপনার থেকে আবারও আসবো। আমরা ব্যাখ্যা শেষ হয়নি আমার। ব্যাখ্যা হবে, আমরা মাননীয় মন্ত্রী থেকে শুনে আবার আপনার আচ্ছা, কাছে ফিরে আসবো। আচ্ছা। যে মাননীয় পরিকল্পনা মন্ত্রী, আপনি যদি একটু বলেন, আমরা আজকে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং আজকের বাংলাদেশ নিয়ে কথা বলছিলাম, অনেক অর্জন আমাদের আছে, একটু ইতিবাচক কথা শুনলে তো আমাদের ভালো লাগবে মাননীয় মন্ত্রী মহোদয়। জি, ধন্যবাদ আপনাকে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের যে বক্তব্য তুলে ধরলেন এতক্ষণ শুনলাম, অত্যন্ত অত্যন্ত পণ্ডিত ব্যক্তির একটি পাণ্ডিত্যের পরিচয়, এবং মূল যে বিষয়টা আজকে যে আমাদের যে তার কথা পরিস্ফুট হয়ে গেছে, এক ধরনের কনফ্লিক্ট আমাদের সংবিধানে আছে, আমাদের জীবনের দর্শনও আছে বলে আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে করি। তো এইটা তিনি চমৎকার তুলে ধরেছেন, কিন্তু সেটা তো হলো তুলে ধরা। কেন এই কনফ্লিক্ট, কেন এই বিভাজন, এর পেছনে তিনি একজন ইতিহাসের পণ্ডিত, তিনি আরো ভালো বলতে পারবেন আমার চেয়ে। আমরা আমাদের হাজার বছরের যে ইতিহাস, যে সামান্য যেটুকু ছিটে ফোটে আমার মতো স্বল্প পড়ো মানুষ দেখেছি, এই আমাদের যে দীর্ঘ ক্ষত যেটা হয়েছে, বহিরাগত, ঔপনিবেশিক, আদৌপনিবেশিক নানা ধরনের মতবাদ প্রবেশ করে এই উর্বর বঙ্গভূমিতে যে গেড়ে জেকে বসে আছে, তা আমাদের দুর্দশার আমার মতে অন্যতম প্রধান প্রধান কারণ। দুর্দশা শুধু আমাদের বৈষয়িক জীবনে নয়, মানসিক জীবনেও বটে। এই যে তিনি বললেন যে একই সংবিধানে এক পাতায় পড়ছি আমরা একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র, আরেক পাতায় গিয়ে পড়ছি এইটা হবে আমাদের রাষ্ট্র ধর্ম, যেটা একটা অদ্ভুত কিংবদন্তিময় বিষয় রাষ্ট্রবিজ্ঞানে। এই দুটারই আমরা জায়গা করে দিতে হয়েছে। তো আমি পণ্ডিতের আলোচনা যাব না। বাস্তবিক আমি একজন কর্মী হিসাবে কাজ করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে, আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে। আমি যেটা বলতে চাই এই মুহূর্তে, যে আকাঙ্ক্ষার কথা আপনি বললেন, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষায় আমরা আছি বা নাই কেন, প্র্যাকটিক্যাল বাস্তবিক যে অবস্থা, সেটাকে স্বীকার করে নিয়ে আমাদেরকে এগোতে হবে। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল, যেটা গ্রাউন্ডে আছে সেটাকে মোকাবেলা করা দরকার। আমাদের প্রধানমন্ত্রী সাহস, সততা এবং কৌশল, যেটা প্রায়োগিক রাজনীতিতে খুবই প্রয়োজন। সেখানে আপনি একদম উচ্চতম পর্যায়ে রাজনীতিতে যান, অথবা সামরিক শাসকের নেতৃত্ব বা ঘৃণ্য রাজনীতিতে যান, সকল ক্ষেত্রে আপনাকে একজন রাজনীতিবিদ যিনি কন্ট্রোলে বা কেন্দ্রে আছেন ওই মুহূর্তে, বৈধভাবে বা অবৈধভাবে তাকে কৌশল প্রয়োগ করতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে তার একটা বিরাট উত্তরাধিকার আছে, তার বিরাট ভার তার পেছনে আছে, তার পিতার অর্জন। তিনি যে জাতির একজন অন্যতম নাগরিক হিসাবে পরিচয় দিতে গর্ববোধ করেন বাঙালি হিসাবে, সেই বিশাল জাতির যে মহা দুর্যোগ এবং দুর্ভোগ, তাই সেটাও তার পিঠে আছে। এই উভয়কে নিয়ে তার মহান পিতা, আমাদের জাতির জনকের যে স্বপ্ন, তার একার স্বপ্ন কেন, আমাদের সকলের স্বপ্ন, সমস্ত বাঙালি জাতির স্বপ্ন, নিজের আত্মপরিচয় প্রতিষ্ঠার সেই যে দুর্গম পথে তিনি যাচ্ছেন, সেখানে আমি মনে করি কর্মী হিসাবে তাকে কৌশলগত কিছু প্রয়োগ করতেই হবে। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়। ডক্টর আনোয়ার হোসেন, জি জি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমি আবারও ফিরে আসবো, আমরা আপনার থেকে। জি 30 সেকেন্ড। অবশ্যই, কৌশলগত প্লিজ। প্রয়োগ ক্ষেত্রে কিছু কিছু ডক্টর আনোয়ার হোসেন এবং অন্য যারা অত্যন্ত সৎ পণ্ডিত ব্যক্তিগুলো, তারা এটা বুঝেন, দুঃখ পান। বাট আই এম ভেরি সরি টু সে যে শেখ হাসিনার সামনে এই কৌশল এবং সাহসের মিশেল ছাড়া তার সামনে আর কোনো পথ নেই। অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি সঙ্গে থাকুন, আরো প্রশ্ন আপনার জন্য আছে। আমরা একটু তরুণ প্রজন্ম সাদ্দাম দেখি সে কিভাবে দেখছে। সাদ্দাম, আপনার কথা শুনতে যাচ্ছি আমরা। আজকে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিন পালন করছি। আমি তার অমর স্মৃতির প্রতি অতল শ্রদ্ধা জানাই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যেটি মনে করি সেটি হচ্ছে যে আমাদের গর্ব করার অনেক বিষয় রয়েছে। বিশেষ করে দিন বদলের সনদের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা যখন এই রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব পান, নির্মলেন্দু গুণ তার ভাষায় যেটি বলেছেন যে আমরা হয়তো বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণ করতে পারিনি এখনো পুরোপুরিভাবে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা তার সেই স্বপ্নের সিঁড়িতে পা রেখেছেন মাত্র। এবং আজকে দেখুন আমরা
মুজিব বর্ষ পালন করছি, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমরা কিন্তু আজকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছি। এবং উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার যে ক্যাটাগরিগুলো রয়েছে, মাথাপিছু আয়, মানব সম্পদ কিংবা অর্থনৈতিক ভঙ্গুরতা মোকাবেলা, এই জায়গাতেও কিন্তু বাংলাদেশ সক্ষমতা দেখিয়েছে। আমি একজন প্রতিনিধি হিসেবে দেখতে পাই যে পৃথিবীর অনেক দেশে যখন জিডিপি বাড়ছে এবং এক ধরনের কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি বলা হচ্ছে, বাংলাদেশে কিন্তু জিডিপি বাড়ছে এবং কর্মসংস্থানও একই সঙ্গে নিশ্চিত করা সম্ভব হচ্ছে বলে আমি মনে করি। এবং ৭২-এর সংবিধান, যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে লাখো শহীদের রক্তের অক্ষরে লেখা বাংলাদেশের সংবিধান, আজকে কিন্তু সামরিক ব্যানেট দিয়ে আজকে সেই সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছিল। আজকে কিন্তু ৭২-এর সংবিধানের যে 4টি মূলনীতি, সেই 4টি মূলনীতিতে আমরা প্রত্যাবর্তন করতে পেরেছি। এবং বঙ্গবন্ধু যে ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দর্শন, অসাম্প্রদায়িক রাজনৈতিক দর্শন, পশ্চাৎপদ রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে, রাষ্ট্রনৈতিকভাবে মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা কিন্তু আমাদের সেই স্বপ্নকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমরা তরুণ প্রজন্ম যেটি গভীরভাবে অনুভব করি। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমাদের বিদেশি অতিথিবৃন্দ এখানে এসেছেন, আজকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়ে যে সমুদ্র সীমার আইন হয়েছে, সেটির মাধ্যমে কিন্তু আমরা ভারত এবং মিয়ানমারের কাছ থেকে ন্যায্য হিস্সা আদায় করতে পেরেছি। সে সময়ের সীমান্ত চুক্তির মাধ্যমে আমরা ছিটমহল সমস্যার সমাধান করেছি, আমাদের সহ আনুষঙ্গিক বিষয়গুলো আমরা সমাধান করতে পেরেছি। আমরা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই রাজনৈতিক দর্শনকে আমরা গভীরভাবে অনুভব করি, তরুণ প্রজন্ম প্রচণ্ড রকমের একতা অনুভব করে এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি আমাদের সেই আস্থা রয়েছে যে আমাদের নানা সংঘাত মোকাবেলা করে কৌশলের মধ্য দিয়ে এবং আপোষহীন মনোভাবের মধ্য দিয়ে সেই সংগ্রামেও আমরা বিজয়ী। অনেক ধন্যবাদ সাদ্দাম, আপনার কাছে আবার আসবো। আমাদের সঙ্গে আছেন কবি এবং সাংবাদিক সোহরাব হাসান। আপনি যদি বলেন বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষায় কতটুকু অর্জন হয়েছে আর ঘাটতি কোথায় আছে, দুটো বিলিয়ে যদি বলেন। ধন্যবাদ। ধন্যবাদ। প্রথম হচ্ছে বঙ্গবন্ধুর প্রথম যে রাজনৈতিক প্রত্যয়, সেটা হচ্ছে দেশ স্বাধীন করা, এবং স্বাধীন করেছেন। এবং এখনও বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমরা বসবাস করছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে। সুতরাং আমরা বিদেশি দখলদারদের থেকে মুক্ত হয়েছি। পরবর্তীকালে রাষ্ট্রের আদর্শ অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন কিছুটা আলোকপাত করেছেন। আমি এর বাইরে যেটা যোগ করতে চাই, একটা রাষ্ট্রের আদর্শ চার মূলনীতির মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। একটা আধুনিক রাষ্ট্রের কাঠামো কেমন হবে, তার প্রতিষ্ঠানগুলো কেমন হবে, তার বিচার বিভাগ, তার আইন বিভাগ, তার প্রশাসন, এমনকি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের গণমাধ্যম, এই সমস্ত নিয়েই কিন্তু রাষ্ট্র। সেখানে যেমন সরকার আছে, সরকারের বাইরের জনশক্তিও আছে। এর মধ্যে যদি সংশ্লেষণ না হয়, সরকার যদি মনে করে যে সরকারের বাইরে যারা আছে তারাই হচ্ছে রাষ্ট্রের বিরোধী, এবং রাষ্ট্রের বাইরে যারা আছে সরকারের বাইরে যারা আছে তারা যদি মনে করে যে সরকার হচ্ছে জনস্বার্থের বিরোধী, তাহলে কিন্তু সেই রাষ্ট্র কখনোই সামনে এগোতে পারে না, টেকসইভাবে এগোতে পারে না। এবং সেই রাষ্ট্র, আমরা পাকিস্তানের যদি উদাহরণ দেই, পাকিস্তানের ভেঙে যাওয়ার, বিভক্ত হওয়ার এবং বর্তমান যে দুরবস্থার কারণ অন্যতম। আমাদের ভয় আছে, আশাও আছে। বলেছেন যে বাংলাদেশ অনেক ক্ষেত্রে উন্নয়ন করেছে। অবশ্যই আমাদের গড় আয়ু, বৈদেশিক মুদ্রা ভাণ্ডার, কৃষি উৎপাদন, খাদ্যশস্য উৎপাদন, সব অনেক ক্ষেত্রে আমরা এগিয়েছি। আমরা স্বল্প উন্নত থেকে উন্নয়নশীল দেশেও এগিয়েছি। কিন্তু একটি আধুনিক রাষ্ট্র কাঠামোর জন্য যে প্রতিষ্ঠানগুলো যে শক্তিশালী হওয়া দরকার, এবং যার রাষ্ট্রীয় আমাদের সংবিধান যেটি দিয়েছিল, নাগরিকের অবাধ অধিকার, নাগরিক রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নয়, রাষ্ট্র নাগরিকের কাছে দায়বদ্ধ। অর্থাৎ নাগরিকের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সেখান থেকে আমাদের অনেক বিচ্যুতি হয়েছে। দ্বিতীয় হচ্ছে, এটি বঙ্গবন্ধু চেষ্টা করেও কতটা পেরেছেন সেটাও কিন্তু এই প্রশ্ন। সেটি হচ্ছে, তিনি তো জাতীয় ঐক্য চেয়েছিলেন। বাংলাদেশ এই ভূখণ্ডে বসবাসকারী সব মানুষ এই যে রাষ্ট্রাদর্শ, যে সংবিধান, তার ভিত্তিতে চলবে। তার ভিত্তিতে চলেনি, এই জন্যই কিন্তু অন্তর্ঘাত হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, তার দলের ভেতর থেকে হয়েছে, আর সেনাবাহিনী থেকে হয়েছে, অন্য বিদেশি সহায়তায় হয়েছে। এই যে একে মোকাবেলা করতে না পারা, অর্থাৎ 15ই আগস্টের যে দুঃখজনক ঘটনা, যে মর্মান্তিক ঘটনা, যে ট্র্যাজেডি, আমরা সেটা রোধ করতে পারিনি। এটি তো আমি মনে করি
বাংলাদেশ রাষ্ট্রের প্রধানতম জি দুর্বলতা। সৌরভ ভাই, আমি আপনার কাছে আবার আসবো, আমরা আরো দুজনের থেকে শুনে তারপরে বিরতিতে যাব। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আপনি যদি একটু বলেন আজকে এই প্রথম পর্বে, পরে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জি, জন্মদিন 101তম। এবং 1971 সালে ঠিক স্বাধীনতা যুদ্ধ শুরুর ঠিক আগেই সম্ভবত 18ই মার্চ দৈনিক পাকিস্তান কাগজে একটি সংবাদ বেরিয়েছিল। সংবাদটি ছিল এরকম: 17ই মার্চ 1971 সালে একজন সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডি 32 নম্বরে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। ইয়াহিয়া খানের সাথে দ্বিতীয় দফায় বৈঠকটি ফলপ্রসূ না হওয়ায় বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। ওই সাংবাদিকের জন্মদিনের শুভেচ্ছার জবাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি জন্মদিনের কোনো উৎসব পালন করি না। এই দুঃখিনী বাংলায় জন্মের আজ কোনো মহিমা নেই। আমার জন্মদিনে বা কি, আমার মৃত্যু দিনে বা কি। বাংলাদেশের জনগণের জীবনের কোনো নিরাপত্তাই তারা রাখেনি। জনগণ আজ মৃতপ্রায়, আমার আবার জন্মদিন কি? আমরা জাতির পিতাকে হারিয়েছি যখন জাতির পিতার বঙ্গবন্ধুর বয়স ছিল 55 বছর। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মদিনে বিশ্ব নেতারা আমাদের বাংলাদেশে ছুটে আসছেন জাতির পিতাকে শ্রদ্ধা জানানোর জন্য। আপনি প্রথম যে বিষয়টি অবতারণা করলেন যে জাতির পিতার মাধ্যমে, জাতির পিতার নেতৃত্বে যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশও কিন্তু জাতির পিতার জন্ম শতবর্ষের হাত ধরে আজ সুবর্ণ জয়ন্তী আমাদের বিজয়ের উৎসব উদযাপনের দ্বার প্রান্তে। এই বাংলাদেশ কি জাতির পিতার যে প্রত্যাশিত বাংলাদেশের চেতনাকে কি ধারণ করেছে? এমনকি একটি প্রশ্ন আপনি অবতারণা করেছেন। আমাদের যে প্রথম যে সংবিধান, স্বাধীন বাংলাদেশের প্রথম যে সংবিধান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি এই সংবিধান দিয়েছিলেন বাঙালি জাতিকে, সেখানে আপনার ভূমিকা একটি বেশি সুনিশ্চিত করা হয়েছিল। আমার মনে হয় আমি সেই প্রস্তাবনা থেকে যদি বলি যে সকল নাগরিকগণের আইনের শাসন, মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সাম্য, স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত করবে। আমরা তেমন একটি বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন, যাকে তিনি বলেছিলেন সোনার বাংলা। আজকে বিচ্যুতির প্রসঙ্গ আমাদের একজন সিনিয়র সাংবাদিক সোহরাব ভাই বলার চেষ্টা করেছেন। আজকে স্বাধীন বাংলাদেশের বয়স 50 বছর। আজকে বিচ্যুতির প্রসঙ্গ যদি আসে, তাহলে কারা এই বিচ্যুতির জন্য দায়ী সেই প্রসঙ্গ কিন্তু আলোচনার দাবি রাখে। আজকে স্বাধীন বাংলাদেশের 50 বছরের যে বয়স, বঙ্গবন্ধুর যে দল বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা জাতির পিতার সরকার কিংবা জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার এই 50 বছরের মাত্র 20 বছরের বাংলাদেশের জনগণকে সেবা করার সুযোগ পেয়েছে। আর 3টি দশক 30টি বৎসর আমি যদি বলি যে তারাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেছে, যারা মহান মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়ে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, একটু দুঃখিত থামাতে হচ্ছে, আমি বিরতির পরে আবার যেতে হবে। বিরতির আগে আমি জাস্ট একটু ব্যারিস্টার তানজিবের কাছে 1 মিনিট শুনে তারপরে বিরতিতে যাব। পরে আমরা আরো সময় আছে বিস্তারিত আলোচনা করব। ব্যারিস্টার তানজিব। ধন্যবাদ রুবায়েত। আমার আগে সবাই তো বিদগ্ধ ব্যক্তিবর্গ বলেছেন, আমার যোগ করার খুব বেশি কিছু নাই। আপনি যে আজকে আলোচনার যে বিষয় বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা এবং আজকের বাংলাদেশ, আমি বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার উপরে জোর দিতে চাই এবং আসলে তার আকাঙ্ক্ষাটা কি ছিল। বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা বলতে তার সারা জীবনের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে একটা আকাঙ্ক্ষায় আমার কাছে সবচেয়ে বেশি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিপাদিত হয়েছে বলে মনে হয়, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কল্যাণের জন্য কাজ করা। আপনি বঙ্গবন্ধুর বয়স যখন 11 বছর, তখন থেকে তার যে কর্মকাণ্ড, তার সারা জীবনের কর্মকাণ্ড যদি আপনি পর্যালোচনা করেন, তাহলে একটা জিনিসই তিনি চেয়েছেন, সেটা হচ্ছে মানুষের কল্যাণ এবং মানুষের কল্যাণের জন্য নিজেকে নিবেদিত করা। এবং সেই মানুষের কল্যাণের ক্ষেত্রে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে সেটা রিফ্লেকশনটা দেখতে চাই, তাহলে তিনি তার আকাঙ্ক্ষার মধ্যে
এই মানুষের মুক্তির সাথে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক মুক্তি এবং রাষ্ট্র হিসেবে কল্যাণকামী একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং সেই কল্যাণকামী রাষ্ট্রের মূল নীতি হওয়া উচিত গণতন্ত্র এবং সমাজতন্ত্র, এবং তার সাথে ধর্মনিরপেক্ষতা। তিনি সারা জীবন যে বিষয়গুলোর চর্চা করে গেছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের সংবিধানে রিফ্লেক্টেড হয়েছে। কিন্তু সারা জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামে যে আকাঙ্ক্ষা, সেটা বাংলাদেশের স্বাধীনতার অনেক মাধ্যমে ধন্যবাদ সেই ব্যারিস্টার তানজিব। আকাঙ্ক্ষা- আমি আপনাকে দিয়ে আবার শুরু করব, আমাদের এই মুহূর্তে বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে ছোট্ট বিরতি নিচ্ছি। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ও আজকের বাংলাদেশ। একটু পরে ফিরে আসব, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিলে। সঙ্গে আছে আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা ও আজকের বাংলাদেশ। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমরা আলোচনা শুরু করব। ব্যারিস্টার তানজিব, আপনি শেষ করতে পারেননি, যদি আরেকটু বিস্তার করেন আপনার আলোচনা। আমি যে কথাটা বলছিলাম রুবায়াত, সেটা হচ্ছে জি। বঙ্গবন্ধুর সারা জীবনের কর্মকাণ্ড, তার জীবন দিয়ে যে আকাঙ্ক্ষার প্রমাণটা উনি দিয়েছেন, সেটা হচ্ছে যে সাধারণ মানুষের কল্যাণ। বাংলাদেশ যখন স্বাধীন হলো, তখন তার জীবনে প্রথমবারের মতো একটা সুযোগ তৈরি হয়েছে যে ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের কল্যাণের জন্য একটা ম্যাক্রো এবং একটা মাইক্রো উভয় পর্যায়ের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে দেওয়া। যে সেই ম্যাক্রো যে ফ্রেমওয়ার্কটা তিনি তৈরি করেছেন, সেটা হচ্ছে যে সংবিধানের মাধ্যমে। আমি আনোয়ার হোসেন স্যারের সাথে একমত যে আমরা স্বাধীনতার যে সংগ্রাম এবং আমাদের সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতিগুলো আসলে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা হিসেবে আমাদের সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে, উভয় জীবনেই আমরা এটার প্রতিফলন একটা দেখতে পাই তাদের মূলনীতি ঘোষণার মাধ্যমে। কিন্তু তার আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে গিয়ে যে সময়টুকু দরকার, বঙ্গবন্ধু সেই সময়টুকু পাননি। আমরা তার আকাঙ্ক্ষার বাস্তবায়নটা এখন তার আপনার সন্তানের হাত ধরে আমরা গত 2 টার্মে কিংবা তার আগে 96 থেকে 2001 যে টার্মটা ছিল, সেখানে কিছুটা হলেও সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের পদক্ষেপগুলো দেখতে পেয়েছি। আপনি একটা জিনিস জানেন, সেটা হচ্ছে যে স্বপ্ন দেখা এবং স্বপ্ন বাস্তবায়ন দুটো এক জিনিস নয়। বাস্তবায়নের কাজটা অনেক কঠিন। কিছুটা হলেও আমরা গত 2 টার্মে এবং এই সময় এই টার্মের মধ্যে সেই বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার বাস্তবায়নেরই প্রক্রিয়াগত যে ধারাবাহিকতা, সেগুলো লক্ষ্য করছি। সেগুলোর মধ্যে কি একটা হচ্ছে যে আমি মনে করি আপনি যতই বিভিন্ন ধরনের আকাঙ্ক্ষার কথা বলেন না কেন, সবচেয়ে মূল যে আকাঙ্ক্ষাটা এবং বাস্তবায়নের পক্ষে যে জিনিসটা জরুরি, সেটা হচ্ছে মানুষের অর্থনৈতিক মুক্তি, এবং অর্থনৈতিক মুক্তির হাত ধরে অন্যান্য যেসব একটা রাষ্ট্রীয় মূলনীতির বাস্তবায়ন, সেগুলো সম্ভব হয়। আপনি যদি অর্থনৈতিক উন্নতিটা যদি সম্ভব না হয়, তাহলে অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক যে মুক্তিগুলোর কথা বলা হয়, সেগুলো অনেকাংশে আপনার অপূর্ণ থেকে যায় কিংবা খণ্ডিত থেকে যায়। সেই দিক থেকে আমি বলবো যে বাংলাদেশ আজকে এই সুবর্ণ জয়ন্তীতে এসে বঙ্গবন্ধুর যে আকাঙ্ক্ষার যে বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ, আমরা যখন বঙ্গবন্ধুর সোনার বাংলার কথা বলি, আপনি যদি 71 কিংবা আমাদের 71 এর পরবর্তী যে অর্থনৈতিক অবস্থা, মানুষের সামাজিক অবস্থা এবং মানুষের ক্রেতার যে সামর্থ্য, ক্রয়ের যে সামর্থ্য, সেগুলো যদি চিন্তা করি, তাহলে আমরা সুবর্ণ জয়ন্তীতে এসে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার অনেকটুকুই বাস্তবায়ন দেখতে পাই। কিন্তু রাষ্ট্রীয় আকাঙ্ক্ষা, সেটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এবং সেটা আগামী 100 বছর 200 বছর ধরেন এভাবে আমরা একটা আকাঙ্ক্ষা থেকে আরেক আকাঙ্ক্ষার মধ্যে আমাদের যে উন্নতির যে কোন, যেরকম আমরা বলি শেষ নাই, সেই উন্নতির ক্রমাগত উন্নতির পথে আমাদের যে যাত্রা, সেটারই অব্যাহত রাখাটা আমার মনে হয় বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার সবচেয়ে বড় অনেক প্রতিফলন অনেক আমরা ধন্যবাদ দেখতে পাবো। ব্যারিস্টার তানজিব, খুব চমৎকার বলেছেন যে রাষ্ট্র বয়স যত বাড়বে, আমাদের অ্যাসপিরেশন, প্রত্যাশাও তত পরিবর্তিত হবে, চেঞ্জ হবে, আরও বাড়বে নতুন নতুন ভূ রাজনীতির সঙ্গে পাল্লা দিয়ে। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তখন খুব বেশি আপনি বলতে পারেন, আরেকটু যদি বিস্তার করেন ব্যারিস্টার বিপ্লব না, বড়ুয়া। আমি যে কথাটি বলার চেষ্টা করছিলাম, সেটা হচ্ছে যে যে আমাদের মূল বাংলাদেশের সংবিধান এবং জাতির পিতার যে প্রত্যয় নিয়ে এই স্বাধীন বাংলাদেশ তিনি আমাদেরকে দিয়ে গিয়েছিলেন, সেটি প্রতিষ্ঠার 3 বছর 7 মাসের মাথায় অত্যন্ত বেদনার বিষয়, জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তো জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করার কাজ কিন্তু খুব কম হয়েছে। 75-এ 15ই আগস্টের পরে যে সমস্ত সরকারগুলো বাংলাদেশে আপনার শাসন করেছে 3 দশক ধরে, আমি বলছিলাম যে স্বাধীন বাংলাদেশের বয়স আজ 50 বছর।
কিন্তু সেখানে 3টি দশক কারা শাসন করেছে? বাংলাদেশের প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি। তারা স্বাধীন বাংলাদেশে পাকিস্তানি ভাবধারার শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এবং যে বৈষম্য যে মূলক যে সমাজ ব্যবস্থা সেটি তারা করার চেষ্টা করেছে। এবং আজকে যে অগ্রগতি উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, আজকে যেখানে জাস্টিন ট্রুডো বলছে যে এক অন্য বাংলাদেশ, কিংবা আজকে যেখানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং বলছে যে 50 বছরে অভূতপূর্ব উন্নতি বাংলাদেশের হয়েছে, কিংবা আজকে যেখানে জাপানের যে প্রধানমন্ত্রী যে সুগা তিনি বলছেন যে আজকে সোনার বাংলা নির্মাণের দিকে বাংলাদেশ এগিয়ে নিয়ে যাচ্ছে। এই যে অর্জন, সেটি হচ্ছে বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই 3 বছর 7 মাস এবং বঙ্গবন্ধুর সুকন্যা জননেত্রী শেখ হাসিনার যে আজকে ধারাবাহিকতা। এই সব মিলিয়ে হচ্ছে 50 বছরের বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত শক্তির সেবা জনগণ পেয়েছে মাত্র 2 দশক, 20 বছর। আজকে যত ইন্ডেক্সের যে আমরা দেখছি সবকিছু অর্জন এই 2 দশকে হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। জি, অনেক ধর মানুষ মাননীয় পরিকল্পনা মন্ত্রী একটু যদি বলেন, আমরা তো অর্থনৈতিকভাবে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু এই যে মানুষের যে মনোজাগতিক যে উন্নয়ন, সেটা কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট আজকাল বলা হয়। আজকে আপনি যে সিলেটের মানুষ, আপনি সুনামগঞ্জে কিন্তু হিন্দু সনাতন ধর্মের বাড়িতে হেফাজতের উগ্ররা কিন্তু আক্রমণ করেছে। এটা তো আমাদের মন খারাপ করে দেয়। এরকম একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা চেয়েছিলাম, কিভাবে এটা ঘটে আসলে? মন্ত্রী একটু যদি বলেন। আমার অধ্যাপক আনোয়ারও কিন্তু সেই প্রশ্নই করার চেষ্টা করেছিলেন। এটা একটা অত্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর প্রশ্ন আমার নিজের জন্য, কারণ এই সম্বন্ধে যতটুকু জানার প্রয়োজন প্রফেসর আনোয়ার আছেন, আরো অনেকেই আছেন, সরব সাহেব আছেন। আমি যেটা আমার মতে করে আমি বলি সোজা সাপটা কথা, ইনহেরেন্ট কিছু কন্ট্রাডিকশন যে আমাদের, যেটা আমি প্রথম আমার বক্তব্যে তুলে ধরার চেষ্টা করেছিলাম, ঘুরিয়ে পেঁচিয়ে সরাসরি বলা যায় না। শালনার ঘটনা আমাদের চোখের সামনে আপনি তুলে ধরলেন এই কিছুক্ষণ আগে আমার বাড়ির কাছে। এই যেখানে অবস্থা এতদিনের যে ইনহেরেন্ট কন্ট্রাডিকশন ভয়ঙ্কর, এটা মোকাবেলা করার জন্য যে আপনার পেশেন্স, সময়, সেটা আমরা পাইনি। আপনি নিজেই তো বললেন, বিপ্লব বড়ুয়া বললেন 50 বছরের মধ্যে 35 ইয়ার্স প্র্যাকটিক্যালি আমাদের হাত থেকে স্ন্যাচ করে নিয়ে গেল ওই শক্তি, যে শক্তি বাংলাদেশকে মনে প্রাণে চায়নি বাংলাদেশ হিসাবে। সুতরাং সেটা যে সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে তা কিন্তু নয়, আমি এটা বিশ্বাস করি না নিজে ব্যক্তিগতভাবে। এইটা আরো দীর্ঘ পথ আমাদের সামনে রয়ে গেছে। তাই বলে কি আমরা দাঁড়িয়ে থাকবো? অবশ্যই আমরা ভাত কাপড়ের প্রশ্নের মোকাবিলা করতেই হবে, কারণ এইগুলা আর্জেন্ট বিষয়। কারণ যতই আমি কবিতা পড়ি অথবা বড় ছবি আঁকি, ভাত খেয়ে আমাকে রাতে ঘুমাতে হবে। সেই ভাতের জন্যই বঙ্গবন্ধুরও অন্যতম বিষয় এইটা ছিল, যেটা অ্যাড্রেস করা। আমি মনে করি ওই সমস্যা যেটা বললেন ওর থেকে এইটা সহজ, এবং এইটা যদি আমরা প্রপারলি অ্যাড্রেস করতে পারি তাহলে মূল সমস্যাটার কিছুটা হলেও আমরা মোকাবেলা করতে পারবো। এই জন্য আমাদের নেত্রী, আমাদের বর্তমানে যে পরিচালনা করছেন যেটা হচ্ছে শেখ হাসিনা, তার যে কৌশল, কমন সেন্স, অ্যাবসলিউটলি গ্রাউন্ড রুল যেটা ফলো করে তিনি কৌশলগতভাবে এগোচ্ছেন, আমি একজন সাধারণ কর্মী হিসেবে মনে করি এইটাই বোধ হয় এই মুহূর্তে সেফ এবং একটা পথ, যে পথে আমরা আমাদের যে মূল সমস্যা যেটা বললেন, আমি এখনো মনে করি আমাদের জাতিসত্তার পরিষ্কার বেরিয়ে আসা, পরিচয় হওয়া, এইটা আমার দীর্ঘ পথ। প্রফেসর আনোয়ার তিনি আর ভালো করে বলবেন এটা আমি মনে করি। তবে আমি মনে করি এই পথে আমাদের যাত্রা দুরূহ যাত্রা। তবে আমার আত্মবিশ্বাস আছে শেখ হাসিনা সঠিক পথে আছেন। কেউ কেউ বিরক্ত হয়ে যান মাঝে মাঝে, অতি অ্যাডভেঞ্চারাস হয়ে যান মাঝে মাঝে নানা ধরনের। আমি মনে করি এখানে অসহিষ্ণু হওয়ার, অতি অ্যাডভেঞ্চারাস হওয়ার কোনো কারণ নেই। উই হ্যাভ টু অ্যালাউ হার, নট অনলি হার, allow her way যেটা কৌশল, এটা যাতে পরিপূর্ণতার পথে যেতে পারে, এই জন্য আমাদের সময়। অনেক ধন্যবাদ মন্ত্রী মহোদয়, সঙ্গেই থাকুন, আরো অনুষ্ঠান আছে আমাদের। অধ্যাপক আনোয়ার, আপনি তখন ব্যাখ্যাটা কমপ্লিট করতে পারেননি আসলে। হ্যাঁ, ধন্যবাদ। বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষা নিয়ে তবে যা বলতে চেয়েছেন তা, যে নদী মরুপথে হারালো ধারার মতো হতে দেব না, আমি আমার কথা বলবই। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, এই রাষ্ট্রধর্মের বিধান আমার কাছে বেশ কটি কারণে আপত্তিকর। প্রথম হচ্ছে, এটা বঙ্গবন্ধু নীতি আদর্শ আকাঙ্ক্ষার পরিপন্থী।
তা আমি বলেই দিয়েছি বঙ্গবন্ধুর ভাষণ উদ্ধৃত করে। বঙ্গবন্ধু 4 নভেম্বর 1972 গণপরিষদে বলেছিলেন, ধর্ম অতি পবিত্র জিনিস, একে রাজনৈতিক হাতিয়ার করা যায় না। কিন্তু ধর্মকে যখন রাষ্ট্রধর্ম করা হয় তখন সেটা অনিবার্যভাবে রাজনৈতিক হাতিয়ার হয়ে যায়। 1, 2, এটি গণতন্ত্র পরিপন্থী। গণতন্ত্র মানে হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার। 3, ইসলাম বিরোধী। কোরআন হাদিস ঢুঁড়ে দেখেছি আমি, কোথাও রাষ্ট্রধর্মের বিধান নাই। থাকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই করতেন 622 থেকে 632 মদিনায়। বরং মদিনায় হিজরতের আগে সূরা কাফেরুনে তাকে বলে দেওয়া হলো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। বঙ্গবন্ধু যে মদিনার সনদ মুখে বলেছিলেন, লিখিত হয়েছিল 57টি ধারা, যাকে আমি বলেছি এবং লিখেছি পৃথিবীর প্রথম লিখিত আধুনিক সংবিধান। মার্কিন সংবিধান প্রথম লিখিত আধুনিক নয়, এটা রাষ্ট্রবিজ্ঞানীদের ভুল ধারণা। আরেকটি হচ্ছে এই বিধান সংবিধান লঙ্ঘন করেছে। তার কারণ ধর্মনিরপেক্ষতা সংক্রান্ত যে ধারা 12 খ, সেখানে বলা হচ্ছে যে কোনো বিশেষ ধর্মকে রাজনৈতিক মর্যাদা দেওয়া যাবে না। আর এখানে সাংবিধানিক মর্যাদা রাজনৈতিক মর্যাদার উপরে দেওয়া হয়েছে। অনিবার্যভাবে ব্যারিস্টার সাহেব আছেন আমাদের সঙ্গে, 2 জন ব্যারিস্টার, তারা বলতে পারেন যে এটা কেতাবি বুদ্ধি দিয়ে বলছি যে সংবিধান লঙ্ঘন কিনা। 1। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে, এখানে বেশ আলোচিত হয়েছে, আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আছেন, আমার খুব পছন্দের মানুষ তিনি, কিন্তু উন্নয়ন শব্দটি উচ্চারিত হয়েছে। আমি অত্যন্ত দুঃখিত, বাংলাদেশে এখনো উন্নয়ন হয়নি। অগ্রগতি হয়েছে, প্রবৃদ্ধি হয়েছে, গ্রোথ হয়েছে। আর আমার সংজ্ঞায় উন্নয়ন মানে হচ্ছে গ্রোথ উইথ ইকুইটি, সমতা ভিত্তিক প্রবৃদ্ধি। বাংলাদেশে গত 12 বছরে 60 থেকে 70% বৈষম্য বেড়েছে। বৈষম্য কমানোর কোনো দিক নির্দেশনা ভিত্তিক দর্শন আমি বাজেটে পাই না। তাজউদ্দিনের 2টো বাজেটে পেয়েছিলাম, তারপর থেকে সব বাজেট আমলাতান্ত্রিক আয় ব্যয়ের হিসাব, আমি দর্শন খুঁজে পাচ্ছি না। এখন আমাদের বর্তমান বিগত প্রায় 12-13 বছরে বাংলাদেশ অনেক এগিয়েছে, সারা বিশ্বের নজর আমরা কেড়েছি, গর্বিত, আন্তঃশ্লাঘা বোধ করি। কিন্তু আমার মানুষ কোথায়? বঙ্গবন্ধু যে বলতেন সোনার বাংলা গড়তে সোনার মানুষ চাই, আমি তো সোনার মানুষ খুঁজে পাচ্ছি না। বঙ্গবন্ধু বলতেন শোষণ মুক্তির কথা, 10ই জানুয়ারির ভাষণে বললেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আমার তো ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা, বৈষম্য, রাজনৈতিক শোষণ সব কিছু রয়ে গেছে, আমি তো শোষণ মুক্তির সন্ধান পাচ্ছি না। এবং আজকে তো আমি বঙ্গবন্ধুর কথা চিন্তা করলে আমি যথেষ্ট ভারাক্রান্ত হয়ে পড়ি আর কি। একটি কথা কিন্তু স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল আওয়ামী লীগ, যা প্রাচীনতম, বৃহত্তম, তৃণমূল লগ্ন, সেই কারণে মানুষের প্রত্যাশার কেন্দ্রবিন্দু। যার কাছে যত বেশি প্রত্যাশা থাকে তার সামান্য ব্যত্যয় বিচ্যুতি বড় হয়ে বুকে বাজে। তো সেই জন্যে আমি বলছি যে আওয়ামী লীগকে আওয়ামী লীগ হতে হবে। এখন এটা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ না। আমি দুঃখিত আমার এই নির্দ্বিধ সত্য ভাষণের জন্যে, আমি আওয়ামী লীগকে আওয়ামী লীগ দেখতে চাই। অনেক ধন্যবাদ সাদ্দাম হোসেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন নিয়ে আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ কথা বলেছেন এবং অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন স্যার প্রাসঙ্গিকভাবে বলেছেন শোষণ মুক্তির প্রসঙ্গটি। আমি শুধু একটি উদাহরণ দিয়ে আমার একজন ছাত্র হিসেবে, শিক্ষার্থী হিসেবে যেটি অনুভব করি, রাষ্ট্রের অঙ্গীকার রয়েছে কি নেই সেই বিষয়টিতে। দেখুন, এই মুজিব বর্ষ যখন আমরা পালন করছি, বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের গৃহহীনদের জন্য 66,189 গৃহহীন পরিবারের জন্য বাড়ির ব্যবস্থা করে দিয়েছেন, যেটি 9 লক্ষে পরিণত করার কথা। বঙ্গবন্ধু সারা জীবন এই খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, কৃষক শ্রমিকের মুক্তির কথা বলেছেন। এবং এই আমি মনে করি যে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শনের উপর ভিত্তি করেই মানুষের, সাধারণ মানুষের মুক্তির জন্য, শোষণ মুক্তির, বঞ্চনা
বঞ্চনা থেকে মানুষের মুক্তির জন্যই কিন্তু এই কর্মসূচিগুলো গ্রহণ করা হচ্ছে। এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিভঙ্গি অনেক বিশ্ব বাস্তবতা হয়তো বদলে গেছে, কিন্তু আমাদের যে প্রচেষ্টা রয়েছে, রাষ্ট্রের যে প্রচেষ্টা রয়েছে মানুষের সমতা নিশ্চিত করা, সেটি অর্থনৈতিকভাবে যেমন মানুষের মধ্যে দূরত্ব কমিয়ে নিয়ে আসে, একই সঙ্গে নারী পুরুষের সমতা নিশ্চিত করা, মানুষের সুযোগের সমতা নিশ্চিত করা, এই বিষয়গুলো নিয়ে আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে বঙ্গবন্ধু কন্যা আরও এগিয়ে নিয়ে গেছেন বলে আমি বিশ্বাস করি। একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে যে জায়গায় আমরা ক্ষোভ অনুভব করি সেটি হচ্ছে যে আমাদের জাতীয় ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, এবং আমাদের জাতির পিতা স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শৃঙ্খল মুক্তির সংগ্রাম যার মধ্যে সমস্ত সাহস নিয়ে একত্রিত হয়েছে, তাকে নিয়ে যখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়, কিংবা যে রাজনৈতিক দলগুলো ক্ষমতা রাজনীতিতে এখনও প্রাসঙ্গিক, তারা যখন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করে, আমাদের রাজনৈতিক দর্শনকে বিকৃত করার চেষ্টা করে, তখন কিন্তু আমরা ক্ষুব্ধ হই, লজ্জিত হই। আজকে দেখুন পৃথিবীতে জর্জ ওয়াশিংটন বলুন, ভারতের মহাত্মা গান্ধী বলুন, বা উইনস্টন চার্চিলকে বলুন, সে এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধ, রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকে। আজকে আমরা এই 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যখন পালন করছি, তখন বিভিন্ন রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিকভাবে ভণ্ডামি করছে, যাদের সততার মুখোশ জনগণের সামনে উন্মোচিত হয়েছে বলে আমি মনে করি। এবং এই রাজনৈতিক শক্তিকে যদি আমরা পরাজিত করতে না পারি, আমাদের প্রগতিশীল রাজনৈতিক শক্তিগুলো যদি আরও বেশি শক্তিশালী হয়ে না ওঠে, তাহলে দায় শুধুমাত্র, আমি মনে করি যে বঙ্গবন্ধু রাজনৈতিক দর্শনের জন্য দায় সকল রাজনৈতিক দলকে গ্রহণ করতে হবে। এবং আমরা চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো যারা গণতান্ত্রিকভাবে যারা রাজনীতি করছে, সকল রাজনৈতিক দলই যেন মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিতে পরিণত হয়। বঙ্গবন্ধু, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন, শহীদের রক্তের প্রতি আমাদের যে ঋণ রয়েছে, সেই ঋণের প্রতি সবাই যেন প্রগাঢ়ভাবে দায়বদ্ধতা অনুভব করে। বঙ্গবন্ধুকে আমাদের কাছে আমরা যেটি মনে করি যে শিরিনে হারে আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধুর এই অবয়বটি যখন আমাদের সামনে ফুটে ওঠে, যেটা দেখে আমাদের মধ্যে নজরুলের আরেকটি একই কবিতার লাইন, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা, চির উন্নত শির। বঙ্গবন্ধুকে দেখলে, তার কথা শুনলে, তার রাজনৈতিক ইতিহাস দেখলে, তার আত্মত্যাগ বিসর্জনের কথা শুনলে, তার স্বপ্নের উচ্চতার কথা ভাবলে এই কথাটি আমাদের মনে হয়। এবং আমরা তরুণ প্রজন্ম প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা আমাদের 15ই আগস্টে বাংলাদেশের প্রত্যেকটি তরুণই, আমি মনে করি যে আমাদের হৃৎপিণ্ডে 15ই আগস্টের শহীদের রক্তকণিকা প্রবাহিত হয়। আমরা বঙ্গবন্ধুর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, এটি আজকে আমাদের দৃপ্ত প্রত্যয়। অনেক ধন্যবাদ সাদ্দাম। সৌরভ ভাই যদি বলেন, ও মুক্তিযুদ্ধের কথা বলেছে যে সরকারি দল, বিরোধী দল সবার মধ্যেই সেটা থাকতে হবে। আমরা কিন্তু গণজাগরণ মঞ্চ দেখেছি অনেক তরুণরা, আবার একইভাবে প্রায় সমসংখ্যক শাপলা চত্বরও দেখেছি। কিন্তু একটাকে যদি বলি আমরা থিসিস, আমরা তাহলে শাপলা চত্বরকে বলবো অ্যান্টিথিসিস। আমরা তো হ্যান্ড গ্রেনেড দিয়ে তাদেরকে এখান থেকে বের করে দিয়েছি, বাট তারা কিন্তু বাংলাদেশের মধ্যে আছে, এই মৌলবাদী অন্ধ গোষ্ঠীটা। তো এটিকে সিনথেসাইজ আপনি কীভাবে করবেন? দুটো গোষ্ঠী কিন্তু প্রবলভাবে আছে আসলে, এবং তারাও তরুণ, যারা শাপলা চত্বরে এসেছিল, আমি দেখেছি। প্লিজ, তার আগে একজন দর্শক বোধহয় ফোন দিয়েছেন, ফোনটি নিয়ে আমি আপনার কাছে ফিরে আসি। প্রিয় দর্শক, কে বলছেন এবং কোত্থেকে বলছেন, পরিচয় দিয়ে যদি প্রশ্নটি উত্থাপন করেন। কে বলছেন? ওয়ালাইকুম সালাম। একটু লাউডার, একটু জোরে। খসরু বলছিলাম কাউখালী থেকে। জি খসরু ভাই বলুন। যে আমার জনাব আনোয়ার স্যারের কাছে প্রশ্ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, অর্থনৈতিক মুক্তি স্বপ্ন দেখেছিলেন, দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত একটি বাংলাদেশ। সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের মধ্যে আপনি কি পার্থক্য দেখতে পান? জি খসরু ভাই, সেই আলোচনায় আমরা শুরু থেকে করছিলাম। আপনি আমাদের সেই পার্থক্য থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি আজকের এই দিনে? আর কি বলবেন আমাদের জন্য, তরুণ প্রজন্ম? অনেক ধন্যবাদ। সেই পার্থক্য কমানো নিয়ে আমরা সবাই মিলিয়ে কথা বলছি। কবি এবং সাংবাদিক সোহরাব হাসান যদি তরুণ প্রজন্ম এবং সাদ্দাম যথেষ্ট তার আকাঙ্ক্ষার কথা বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার কথা বলেছেন, সোনার বাংলা গড়ার কথা বলেছেন। এবং আপনি যে কথাটি বলেছিলেন, শাহবাগের গণজাগরণ মঞ্চ, একই সঙ্গে বাস্তবতা হচ্ছে শাপলা চত্বরের হেফাজতের সম্মেলন বা মহাসমাবেশ। এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্র ক্ষমতা কোনটিকে পছন্দ করবে, কোনটিকে বেছে নেবে, তার নীতি, তার কৌশলে যদি আমরা দোদুল্যমানতা দেখি, যুদ্ধ অপরাধের বিচারের দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল এবং সরকার সেই গণজাগরণ মঞ্চের যে দাবি মেনেও নিয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তারা শাস্তি পেয়েছে। কিন্তু যে প্রশ্নটি হলো, সেই গণজাগরণ মঞ্চের আমরা পরবর্তীকালে দেখলাম যে সেটি আর
যে তরুণদের যে একটি প্ল্যাটফর্ম, তরুণদের যে একটি সমাবেশ, একটি কাঠামো, একটি উদ্দীপনা, সেটি আর রইল না। এবং সেখানে নানা রকম আমরা গণমাধ্যমেই যে সব দেখেছি যে সরকার প্রথম যেভাবে তাদেরকে সহায়তা করেছিল, যেভাবে সমর্থন করেছিল, যেভাবে উৎসাহ জুগিয়েছিল, পরবর্তীকালে আর সেটি দেখা যায়নি। এর বিপরীত যে ধারাটি বললেন, জি, হেফাজতের ধারা, এবং এটি অনেক বিজ্ঞ আলোচকও বলেছেন। পরবর্তীকালে আমরা দেখলাম এই যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা নিয়ে হেফাজত যে অবস্থান নিয়েছিল, তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং তাদের সাথে বৈঠক করে বলে দিয়েছে যে এসব চলবে না। কিন্তু যখন এই হেফাজতের তারা হেফাজত সংগঠনটি তৈরি হয়েছিল কিন্তু আওয়ামী লীগ সরকারের নারী উন্নয়ন নীতি সহ আরও অনেকগুলো প্রগতিশীল নীতির বিরুদ্ধে। অর্থাৎ তারা ধর্মীয় আবহ তৈরি করা, সৈয়দ আনোয়ার হোসেন বলেছেন যে রাষ্ট্রধর্ম সংবিধানে থাকলো কি থাকলো না, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি, সরকারের দৃষ্টিভঙ্গি কি। এমনকি এই গ্রুপ কিন্তু আপনি জানেন যে পাঠ্যপুস্তক আমি পরিবর্তনের জন্য সেটাই বলছি যে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ব্যাপারে তাদের বিরুদ্ধে ভাঙার বিরুদ্ধে যে শক্ত অবস্থান নেওয়া হলো, কিন্তু পাঠ্য বই সংশোধনের দাবি যখন নিয়ে আসলো তারা, তখন কিন্তু সরকার সে শক্ত অবস্থান নেয়নি, বরং দেখা গেল তাদের দাবি মেনে নিয়ে পাঠ্য বই পাল্টানো হলো। আরেকটি কথা, এখানে দুইজন বিজ্ঞ আইনজ্ঞ ব্যারিস্টার আছেন। আমি আশা করেছিলাম যে আধুনিক রাষ্ট্র কাঠামোর যে বিভিন্ন উপাদান, সেগুলো কতটা আমরা শক্তিশালী করতে পেরেছি। কি কি উপাদান একটু যদি বলেন আপনি? আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, নির্বাহী বিভাগ, এর মধ্যে একটি ভারসাম্য থাকা দরকার। সেই ভারসাম্যটা গত 10 বছরে কি বেড়েছে না কমেছে? গণতন্ত্রে অবশ্যই বিরোধী দল থাকবে, এবং সাদ্দামের সাথে আমিও একমত যে বিরোধী দল তো অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে হবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক মুক্তিযুদ্ধের পক্ষে হবে। যে মুক্তিযুদ্ধের বিপক্ষে যদি আমরা প্রমাণ করতে পারি, চিহ্নিত করতে পারি, তার বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত ওরা না চিহ্নিত হচ্ছে যে সে মুক্তিযুদ্ধের বিপক্ষে। দ্বিতীয় হচ্ছে 2 সামরিক শাসক, ব্যারিস্টার বড়ুয়া বলেছেন এবং মাননীয় মন্ত্রীও বলেছেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 20 বছর, এই 12 বছর ধরে, আর এর বিরোধী শক্তিই ছিল 30 বছর। কিন্তু সেই 30 বছরের যে সামরিক শাসক বা অসামরিক শাসক, তাদের নীতি কৌশলের ভিত্তিতে কি আওয়ামী লীগ তার নীতি কৌশল গ্রহণ করে, না তার রাজনৈতিক সুবিধার কারণে করে? যদি নীতি কৌশল আওয়ামী লীগের যে আদর্শ, 4 রাষ্ট্রীয় মূলনীতি, তার অসাম্প্রদায়িকতা, এর ভিত্তিতে যদি রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করে, অবশ্যই সেটা সমর্থনযোগ্য, সেটি সবাই পাশে দাঁড়াবে, একাত্মতা ঘোষণা করবে। কিন্তু যদি এটি হয়, এক সামরিক শাসক খারাপ আর এক সামরিক শাসক ভালো, এক সামরিক শাসককে আমরা কাছে টেনে নেব, যে এতক্ষণ আলোচনায় যে শুরু হলো, রাষ্ট্রধর্ম কে করেছে? রাষ্ট্রধর্ম করছে স্বৈরাচারী এরশাদ, এবং তার বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি সহ, বাম, কমিউনিস্ট পার্টি সহ সব দল লড়াই করেছে। এবং বাংলাদেশে গত 50 বছরে একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেটা হচ্ছে এরশাদের বিরুদ্ধে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম যে রাজনৈতিক সুবিধার জন্য তাকেই কিন্তু ক্ষমতার কাছে নেওয়া হলো, ক্ষমতার অংশীদার করা হলো। সুতরাং আওয়ামী লীগ যে বলছে যে আমরা 20 বছরের বাইরে 30 বছর আমাদের বিরোধী শক্তি ক্ষমতায় ছিল, তাহলে বিরোধী শক্তির সাথে আমি যদি আবার আপোষ করি, আমি যদি হেফাজতের সাথে আপোষ করি, তাহলে বিরোধী শক্তি থাকলে কে? তাহলে তো আমি সবাই জাতীয় ঐক্য করি, যে সবাই মিলে দেশটা করি। আর সবশেষে আমি বলি যে সম্প্রতি নিকোলাস ক্রিস্টোফ নিউ ইয়র্ক টাইমসে একটি কলাম লিখেছেন। তিনি বলছেন যে বাইডেন বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারেন। কিভাবে শিক্ষা নিতে পারেন? যে বাংলাদেশ এত সীমাবদ্ধতা সত্ত্বেও প্রান্তিক মানুষ, গরিব মানুষের পক্ষে, যে গরিব মানুষের ক্ষমতায়ন করার জন্যে, তাদের যে সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য যে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচির উৎসাহমূলক, এবং সেটি শুধু ক্ষতিপূরণ নয়, তিনি বলছেন এটি হচ্ছে রাষ্ট্রীয় বিনিয়োগ, এবং এই বিনিয়োগ অনেক বেশি ফল দেবে, এবং বাংলাদেশে দিয়েছে। কিন্তু এখানে যে কথাটি আছে, সেটি সরকার একা করেনি, তার সাথে সরকার করেছে,
এবং শুধু এই সরকারে আমলে না, হ্যাঁ আওয়ামী লীগ যেহেতু 12 বছর এবং তারপর তার আগে যদি আমরা 5 বছর ধরি 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এই শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ছিল, তারা এই গণমুখী কর্মসূচিটা নিয়েছে। কিন্তু অন্য যে সরকার তারাও নিয়েছে, যেমন ধরেন শিক্ষা, নারীর যে ক্ষমতায়ন বা নারী শিক্ষার যে বাংলাদেশ বিশ্বে মডেল হয়েছে, সেটি কিন্তু এই মেয়েদের উপবৃত্তি দেওয়া একটা কারণ। এই যে এখন আমাদের প্রাথমিক এবং মাধ্যমিকে, বিশেষ করে মাধ্যমিকে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি, জি, তো এটি কী কারণে? এটি রাষ্ট্রীয় নীতির কারণে। তাই এবং এক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ বিএনপি পার্থক্য নেই, বরং তারা আওয়ামী লীগের নীতি বিএনপি গ্রহণ করে, বিএনপি নীতি আওয়ামী লীগ গ্রহণ করে। তা আমি মনে করি যে রাজনৈতিক প্রতিপক্ষের ভালো কর্মসূচিকে গ্রহণ করা উচিত, খারাপ কর্মসূচিকে অবশ্যই অনেক পরিত্যাগ করা ধন্যবাদ উচিত। সৌরভ ভাই, সঙ্গে থাকুন, আরো আমরা আলোচনা করব। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যদি একটু বলেন, সৌরভ ভাই যে কথাগুলো বলার চেষ্টা করছিলেন আসলে, যে হেফাজতকে কিভাবে, এটা কি রাজনৈতিকভাবে কেবল মোকাবেলা করা সম্ভব, নাকি নতুন যে হেফাজত তৈরি হয় তার সামাজিকীকরণ, তার পড়াশোনা, তার মনোজগৎকে কিভাবে আমরা পরিবর্তন করব? আসলে এই যেটা অন্ধ 13 দফা নিয়ে থাকে, যেখানে বলে যে মেয়েরা স্কুলে যাবে না, মেয়েরা চাকরি করবে না, এবং সেইটাতেও দিয়ে প্রচুর লোক সমর্থন দেয়। এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা চাইনি, বঙ্গবন্ধুও চাননি। ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, একটু আনমিউট করতে হবে প্লিজ। আপনি যথার্থই বলেছেন। আজকের যে বাংলাদেশ, আজকে এই বাংলাদেশে যদি আমরা স্বাধীনতার পরপরই জাতির পিতাকে যদি আমরা না হারাতাম, আজকে বাংলাদেশ একটি অন্যরকম একটি ক্যারেক্টার হতো। আজকে যে সমস্ত ইস্যুতে এখানে আমরা আজকে আলোচনা করছি, আলোচনার কোনো প্রয়োজন ছিল না। আজকে তো শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড, এটা একজন রাজনৈতিক নেতার একটি স্বাভাবিক হত্যাকাণ্ড ছিল না। এটি একটি নীতি, একটি আদর্শ, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের চেতনাকে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা কি ছিল? আজকে অসাম্প্রদায়িক একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থা, এটি শোষণহীন সমাজ, যেখানে প্রান্তিক মানুষগুলো রাষ্ট্রের মালিকানা পাবে। আজকে জাতির পিতা হত্যাকাণ্ডের পর যে একটি ধর্ম ভিত্তিক যে সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা চালু করেছে কারা? জাতির পিতার হত্যাকারীরা তো এই রাষ্ট্র, তাদের অবৈধ ক্ষমতাকে বৈধ করার জন্য তারাই তো পলিটিক্যাল পার্টি রেগুলেশনস করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সাংবিধানিক বৈধতা দিয়েছে। এবং এই যুদ্ধাপরাধের বিচার, একটু আগে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক সোহরাব ভাই বিচারের কথা বলছিলেন। আজকে এই যে যুদ্ধাপরাধীর বিচার বলেন, জাতির পিতার খুনিদের যে বিচারের কথা বলেন, এই বিচারগুলি তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাই করেছেন। এখানে শেখ হাসিনা তো ওভাবে তো অনেকের সমর্থন তো পায়নি। আজকে তথাকথিত ভারসাম্য এবং নিরপেক্ষতার আড়ালে আমরা তো বাংলাদেশে এও দেখেছি একটি বিশেষ শ্রেণী, কিছু বিশেষ একটি গোষ্ঠী, তারা বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুর খুনি যুদ্ধাপরাধীদের তাদেরকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। আজকে যে 3 দশকের যে অগণতান্ত্রিক স্বৈর শাসকদের যে লেগাসি, আমি কোনোভাবেই দ্বিমত পোষণ করি না। আমরা যে বিশুদ্ধ রাষ্ট্রীয় একটি আধুনিক সমাজ ব্যবস্থা, যেটি জাতির পিতা বলেছিলেন, কিংবা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করার জন্য এখনো নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। এই সংগ্রাম আমাদের অনেক বিস্তৃত একটি ব্যাপক সংগ্রাম। কারণ এই যুদ্ধে শেখ হাসিনা একাই কিন্তু নেতৃত্ব দিচ্ছেন, একজনের নেতৃত্ব দিচ্ছেন। আজকে এই যে 3 দশকের যে অগণতান্ত্রিক সরকারের যে লেগাসি, তাদের যে দুর্নীতি, সাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র যখন খুনিদেরকে বৈধতা দিয়ে আইনের শাসনহীনতার দিকে ঠেলে দিয়েছে, এই জায়গায় তো শেখ হাসিনাই তো প্রতিবাদ করেছে, আওয়ামী লীগ প্রতিবাদ করেছে। আজকে হ্যাঁ, আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা বলছি, সেটা কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এসেছে। এখানে রাজনৈতিক যে চাওয়া পাওয়ার বিষয়টি, এটি পলিউট কারা করেছে আগে সেটি চিহ্নিত করতে হবে। যারা পলিউট করেছে এবং সেটি মোকাবেলা করেছেন শেখ হাসিনা, সেটা মোকাবেলা করতে গিয়ে হ্যাঁ আমাদের অনেক কিছু আমরা অ্যাকোমোডেট করতে হয়েছে। কারণ এই যুদ্ধ শুধু আমরাই করেছি, শেখ হাসিনাই করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের মুক্তিকামী মানুষ করেছে। বঙ্গবন্ধু আমৃত্যু তিনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন এবং আত্মমর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন। আজকে সেই সংগ্রাম এখনো শেখ হাসিনার নেতৃত্ব দিচ্ছেন, অন্য কোনো রাজনৈতিক দল আজকে নেতৃত্ব দিচ্ছে না। আওয়ামী লীগের কাছে প্রত্যাশা অবশ্যই বেশি, কিন্তু আওয়ামী লীগের যে ভালো কাজগুলো, শেখ হাসিনার ভালো কাজগুলো কি সেভাবে কি সমর্থন কি দিয়েছে? আজকে
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা দেখলাম এই যে বিএনপি রাজনৈতিক দল, তারা যে পলিটিক্যাল ন্যারেটিভকে ধারণ করে সৃষ্টি করেছিল বঙ্গবন্ধু রক্তের উপর, এই যে খুনি জিয়াউর রহমান সংবিধানকে, সামরিক আইনকে লঙ্ঘন করে যে দল সৃষ্টি করেছিল, সে দলের যে আপনার যে কর্মসূচি ছিল, সেখান থেকে তারা কি জাতির কাছে কি তারা কি ক্ষমা প্রার্থনা করেছে? তারা তো এখনো সেই মুক্তিযুদ্ধের সে ভুল ইতিহাস, অপপ্রচার, মিথ্যাচারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এবং এই জায়গায়ও দেখেছি কোন কোন গোষ্ঠী তথাকথিত ভারসাম্য নীতি এবং নিরপেক্ষতার আড়ালে সেই মুক্তিযুদ্ধের পরাজিত রাজনৈতিক শক্তি, সেই স্বৈরতান্ত্রিক অগণতান্ত্রিক শক্তি কিন্তু রাজনৈতিক ভাবে বাংলাদেশে বৈধতা দিয়েছে। এটা একটি দুর্ভাগ্যের বিষয়। আমি মনে করি আজকে জাতির পিতার জন্মশত বার্ষিকীতে আজকে আমাদের নতুন করে একটি উপলব্ধির জায়গা এসেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমি মনে করি সকল দেশপ্রেমিক শক্তিকে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে তাদের রাজনৈতিক দর্শন, তাদের যে আপনার উপলব্ধি, সেখানে পরিবর্তন আনতে হবে। আমরা যদি মুক্তিযুদ্ধের মূল জায়গায় যদি ফিরে যেতে চাই, এই কাজটি তো শেখ হাসিনা একমাত্র করেছে, অন্য কোনো দল তো সেভাবে তো করেনি। আজকে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পক্ষ বিপক্ষ এই শব্দ আমাদের দুর্ভাগ্য, আমাদের এটা ব্যবহার করতে হয়। কারণ অনেক রাজনৈতিক দল রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অবৈধভাবে, যারা মুক্তিযুদ্ধের মূল চেতনাকে বিশ্বাস করে না। অনেক এটি হচ্ছে ধন্যবাদ আমাদের ব্যারিস্টার পরিতাপের বিপ্লব বড়ুয়া, সঙ্গে থাকুন, আরো আসবো। ব্যারিস্টার তানজিম একটু যদি বলেন, তাহলে সোহরাব ভাই যেটা প্রশ্ন তুলেছেন, তাহলে কি এই রিকনসিলিয়েশন সম্ভব কিনা, অভিন্ন কিছু ইস্যুতে আমাদেরকে ঐক্য সম্ভব, জাতীয় ঐক্য সম্ভব কিনা? ধন্যবাদ রুবায়েত। আমি সৌরভ ভাই একটা প্রশ্ন বলেছিলেন যে আইনজীবী হিসেবে আমরা যে সংবিধানের যে স্ট্রাকচারাল যে এলিমেন্ট গুলো আছে সেগুলোর বিষয়ে আমাদের মূল্যায়ন, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার পার্সপেক্টিভ থেকে যদি মূল্যায়ন করে, আমি ওই জায়গাটাতে একটু আলোকপাত করতে চাই, তাহলে তারপরে আপনার প্রশ্নের মধ্যে আসবো। দেখুন, আমরা বলছি যে আমাদের যে সংবিধানটা ৭২-এর সংবিধানের যে মূলনীতি থেকে শুরু করে অন্যান্য যে বিধানগুলো আছে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণের জন্য যে সাংবিধানিক ধারাগুলো আছে, এই সবগুলা বিষয়কে বাংলাদেশের কনস্টিটিউশনটাকে পৃথিবীর যে কোনো কনস্টিটিউশনের সাথে মানে তুলনা করা হলে আমেরিকান কনস্টিটিউশন বলেন, ইউরোপের অন্যান্য দেশের কনস্টিটিউশন বলেন, প্রত্যেকগুলোর সাথে সমকক্ষ বলে গণ্য করা হয়। যে বাংলাদেশের সংবিধানের যে বিধানগুলো আছে মানুষের অধিকার রক্ষায়, মানুষের একটা আমরা বলি জাস্ট সোসাইটি তৈরি করার জন্য যে মূলনীতিগুলো থাকার দরকার, সবই আমাদের সংবিধানে ছিল। এখন সংবিধানের মূলনীতিটা হচ্ছে আমাদের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ, যেটা আগে বলছিলাম। তারপরে যদি আপনি বঙ্গবন্ধুর পার্টিকে দায়িত্ব দেন, তাহলে কি আমরা ৩ বছর সময় পেয়েছি 75 পর্যন্ত, এবং 75 এর পর থেকে আপনার 96 পর্যন্ত যে ধারাবাহিকভাবে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে মানে সিস্টেমেটিক ডেভিয়েশন ফ্রম দি কনস্টিটিউশনাল ম্যান্ডেট। আমরা বলছি, যেমন ধরেন বিচার বিভাগের স্বাধীনতার কথা যদি আপনি বলেন, কিংবা অন্যান্য যে সামাজিক মূলনীতিগুলো যদি দেখেন, তাহলে আমরা কি দেখবো, সেটা হচ্ছে যে সংবিধানে 5th অ্যামেন্ডমেন্ট থেকে শুরু করে 4th অ্যামেন্ডমেন্ট থেকে শুরু, 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আমরা সামরিক সরকারকে বৈধতা দিয়েছি। আর এরশাদ সরকার এসে এই যে আমরা স্যার বারবার বলছেন যে রাষ্ট্রধর্ম, ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করা, এটা সংবিধানের অংশ করা, এটা কিন্তু আওয়ামী লীগের দায়, এটা এরশাদ সরকারই করেছে। এবং 91-এ বিএনপি সরকার ক্ষমতায় এসে ওই সুযোগটা হাতছাড়া করেছে এবং নেয় নাই। এই যে আপনি যদি 75 এর পরবর্তীতে সরকারের কার্যক্রম দেখেন, ওখানে আমরা সৌদি পেট্রোডলারের সহায়তায় আমরা হেফাজত দিয়ে সম্পর্কিত কিংবা কওমি মাদ্রাসার উত্থানগুলা দেখেছি। এই যে 22 বছরের আপনার সংবিধান থেকে বিচ্যুতি এবং সাম্প্রদায়িক শক্তিকে বিভিন্নভাবে প্রণোদনা দিয়ে, তারই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আজকে যে হেফাজতের যে উত্থান, সেটা এতদিন ওরা কোথায় ছিল, 71-এর সময় ওদের অবস্থান কি ছিল, এখন ওরা আপনার কার পৃষ্ঠপোষকতায় এই পর্যায়ে এসে আমাদেরকে হুমকি দিচ্ছে, এবং সরকারকে পর্যন্ত আপনার হুমকি দিচ্ছে যে সরকারও কোন কোন ক্ষেত্রে তাদের আদর্শ থেকে আমি বলবো কম্প্রোমাইজ করার মতো পদক্ষেপ নিয়েছে। আমরা এই কম্প্রোমাইজের যে পদক্ষেপগুলো, সেগুলোর অবশ্যই সমালোচনা করি, কিন্তু আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, পলিটিক্স যেটা বলছিলেন, পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবিলিটি। সেজন্য আমাদেরকে প্রায়োরিটি ফিক্স করতে হয় যে আমি কি এখন হেফাজতের সাথে সংগ্রামে নামবো, তাদেরকে আমি কি ঘরে পাঠাবো, নাকি ওদেরকে রাস্তায় রেখে সংগ্রাম করব। আমি আমার ইকোনমিক যে ইমানসিপেশন, সেটা আমি মনে করি যত লক্ষ্য আছে আমাদের, বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার 1 নম্বর আকাঙ্ক্ষা হচ্ছে পলিটিক্যাল এবং ইকোনমিক, মানে আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক সক্ষমতা, রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নতি। এই দুটা ক্ষেত্রে আমাদের প্রায়োরিটি ফিক্স করা আছে। আমি মনে করি
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই প্রায়োরিটি অনুযায়ী তার পদক্ষেপগুলো নিচ্ছে। আমাদের যখন অর্থনৈতিক উন্নতি হবে, পলিটিক্যাল উন্নতি হবে, তখনই হেফাজতের হুমকি ধামকি কিংবা আপনার বিভিন্ন সাম্প্রদায়িক শক্তির যে আস্ফালন সেটা এমনিতেই চলে যাবে। আপনি দেখেন, মানুষের অর্থনৈতিক উন্নয়ন যখন হবে, মানুষের আমাদের একটা সরকারের প্রাতিষ্ঠানিক যে আপনার ক্যাপাসিটি, যেটা আমরা যেটাকে বলছি ইনস্টিটিউশনাল আপনার ইন্টিগ্রিটি, সেটা যখন প্রতিষ্ঠিত হবে, তখন বাকি যেসব এলিমেন্ট গুলো আছে সেগুলো সমাজ থেকে এমনিতেই বিতাড়িত হবে। আর আমি মনে করি ওই দিনই হবে বঙ্গবন্ধুর আকাঙ্ক্ষার বাস্তবায়ন, যখন আমরা এই মানুষের মুক্তিটুকু আমরা নিশ্চিত করতে পারবো। সেই মুক্তি শুধু মুখের মুক্তি না, কথার মুক্তি না, সেটা হচ্ছে যে মানুষ বাঙালি হিসেবে পরিচয় দিতে সম্মান বোধ করবে। আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের পরিচিত ছিল একসময় তলাহীন ঝুরি হিসেবে, এখন আমরা, সৌরভ ভাই নিজে উদাহরণ দিলেন, নিউ ইয়র্ক টাইমসে বলা হচ্ছে যে বাইডেনকে পরামর্শ দেওয়া হচ্ছে ফলো বাংলাদেশ। এই যে ফলো বাংলাদেশের কথা বলা হচ্ছে, হ্যাঁ, এখানে ওই আর্টিকেলে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হচ্ছে এবং সেই অনেক ধরনের একটা জিনিস বোঝার জন্য যে রাজনীতির জন্য অনেক সময় কৌশল নিতে হয়, কিন্তু কৌশলটা যেন আবার রাজনীতি হয়ে না উঠে, সেটা কিন্তু সমস্যা। হেফাজতের ক্ষেত্রে আপনি বলেছেন, আপনি জানেন টার্কির ব্যাপারে জানেন, টার্কি কিন্তু অনেক ডেভেলপ, কিন্তু এখন কিন্তু 10 থেকে 12 বছর রাইটিস্টরা কিন্তু ক্ষমতায় চলে এসছে। কাজে অর্থনীতি মুক্তি হলে যে মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি চলে যায়, এম্পিরিক্যাল এভিডেন্স কিন্তু সেটা বলে না হেফাজতকে আমরা কতটা ছাড় দিব। এটা কিন্তু একটা ভাবনার বিষয় বলে আমার মনে হয়, জরুরি বিষয়। জি, পৃথিবীতে একটা দেশ দেখতে পারবেন না যেটা আপনার অর্থনৈতিক ভাবে উন্নতি করেছে কিন্তু ধর্মীয় ভাবে গোড়ামিকে প্রশ্রয় দিয়েছে কিংবা গোড়ামি সম্পন্ন রাজনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। এই কারণে আপনি সেটি তো টার্কি একটা বড় এক্সাম্পল, মিশর একটা বড় এক্সাম্পল, ইজিপ্ট আপনি জানেন ইজিপ্টের লোকরা ভোট দিয়েছিল একটা মৌলবাদী সরকারকে, তাহরির স্কোয়ারে তারা আন্দোলন করেছে একটা প্রগতিশীল গভর্নমেন্টকে, তারা ভোট দিয়েছে সাম্প্রদায়িক শক্তিকে, ভোট পেয়েছিল তারা। এটা তো এম্পিরিক্যাল এভিডেন্স আমরা দেখেছি। সেটা হচ্ছে যে আপনি সাম্প্রদায়িক শক্তি দিয়ে ইকোনমিক ইমানসিপেশন এবং পলিটিক্যাল ইমানসিপেশন সম্ভব হয় না। সেটা শুধুমাত্র আপনার মুসলমান সাম্প্রদায়িক শক্তি না, সেটা খ্রিস্টান সাম্প্রদায়িক শক্তি বলেন এবং অন্যান্য যে কোনো ধর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত বিষয়, কিন্তু রাষ্ট্র হচ্ছে একটা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে, আমি যেটুকু দেখেছি আমার অভিজ্ঞতা, আমার পড়াশোনায়, একটা রাষ্ট্রের উন্নতি নির্ভর করে মেজরিটেরিয়ান রুল দিয়ে না। আপনি একটা রাষ্ট্র কিভাবে তার মাইনরিটিদেরকে সুখে শান্তিতে রাখতেছে, মাইনরিটিদেরকে কিভাবে প্রোটেকশন দিচ্ছে, সেটার উপরে তার সার্বিক উন্নতিটা নির্ভর করে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আমি একটু মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যাবো আসলে, কারণ আমরা পাশের অনেক দেশকে দেখছি তারা কিন্তু ধর্মের কাঠকে ব্যবহার করছে, রাষ্ট্র ক্ষমতায় তারা কিন্তু এসছে আসলে। তো মাননীয় মন্ত্রী মহোদয়, কতটুকু ছাড় আমরা দিব আসলে কৌশলের কারণে, মাননীয় মন্ত্রী মহোদয়? ধন্যবাদ রুবায়েত, আপনি একটা চমৎকার মন্তব্য করেছিলেন শুরুতে, রিকনসিলিয়েশন সম্ভব কিনা। আই ডোন্ট নো হোয়াট ইউ মেন্ট। রিকনসিলিয়েশন বলতে আপনি কি বুঝাচ্ছেন? ওই যে সৌরভ ভাই বলেছেন যে আমাদের স্বাধীনতার প্রশ্নে, মুক্তিযুদ্ধের প্রশ্নে কোনো অভিন্ন বিষয়ে ঐক্যবোধ করতে পারি কিনা আমরা, মিনিমাম এটা আমাদের পাইলট করছেন। আপনি বলছেন রিকনসিলিয়েশন সম্ভব কিনা। আপনি রিকনসিলিয়েশন আমরা কাদের সঙ্গে করব? রিকনসিলিয়েশন উইথ ইন্ডিপেন্ডেন্স, স্বকীয়তা, ফ্রিডম, এটা কি কখনো সম্ভব হবে? রিকনসিলিয়েশন কাদের সঙ্গে করতে হবে আপনাকে চিন্তা করতে হবে। ইফ ইট ইজ এ পার্ট অফ দ্য কৌশল, ইজ ডিফারেন্ট ম্যাটার। শুনেন, এই যে একটু আগে যে আমি নিজে বললাম যে শেখ হাসিনাকে অনেক অতি বাম বা অতি অ্যাডভেঞ্চারাস নানা ধরনের মন্তব্য করেন, যে মিলেমিশে চলা হয় না কেন, ব্যালেন্স অর্জন করা হয় না কেন, জাতীয় ইত্যাদি। এটা কি নতুন কোনো ইস্যু? বঙ্গবন্ধুকে নিজেকে এটা মোকাবিলা করতে হয় নাই? তিনি যখন গোল টেবিলে যাচ্ছিলেন তখন কি কোনো কোনো অতি বাম এবং অতি উৎসাহী বাংলার নেতারা, মহান নেতারা তাকে বাধা দেন নাই, তার বিরুদ্ধে বক্তব্য রাখেন নাই? বঙ্গবন্ধু যখন 6 দফা দিয়েছিলেন তখন তার বিরুদ্ধে কি পল্টনে সভা করে বলা হয় নাই? পিডিএম না ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি করলো অল পাকিস্তান মিলে, তিনি কেন গেলেন না? তার বিরুদ্ধে বিরাট বিরাট তখন নেতারা, যাদের নাম নমস্য ছিল, করেছেন। হোয়াট আই ওয়ান্ট টু সে, যে এই ধরনের অতি বাম, অতি অ্যাডভেঞ্চারাস, আমার মনে হয়, আই হোপ ওনারা কেউ শুনলে মনে করবেন না, এর আড়ালে একটা প্রতিহিংসা, এক ধরনের জেলাসি, মেবি নট ফর পাওয়ার এলোন, শুধু পাওয়ার নয়, পাওয়ারের বাইরেও, যে ও কেন করছে, কেন শেখ মুজিব করছে, কেন আমি অমুক পারলাম না, কেন শেখ হাসিনা করছে, কেন আমি করতে পারলাম না। দ্যাট ওয়ার্কস, এবং দ্যাট ওয়ার্কস ইন এনি হিউম্যান সোসাইটি। এটাকে মোকাবিলা করে আমাকে দিতে হবে। রুবায়েত, আপনাকে আরেকটা অত্যন্ত বিষয় একটা ইন্টারেস্টিং আসছে, নিকোলাস ক্রিস্টোফার যে সৌরভ ভাই যে আর্টিকেলের কথা বললো নিউ ইয়র্ক টাইমসে, হিয়ার ইজ অ্যানাদার ট্র্যাপ। নিকোলাস ক্রিস্টোফারের আর্টিকেলটা পড়েন, কাদেরকে ক্রেডিট দিয়েছে? বাংলার মানুষকে,
বাংলা সরকারকে, আমাদের কাজকে, নাকি দুইটা একটা বেসরকারি সংস্থার নাম উচ্চকিতভাবে সামনে নিয়ে এসছে? কেন? সেই পুরনো তাদের সেই যে ট্রিকটা, আওয়ামী লীগ ডাজ নট ডু ইট, শেখ মুজিব ডাজ নট ডু ইট, শেখ হাসিনা ডাজ নট ডু ইট, ইট ইজ ডান বাই সাম আদার থার্ড পার্টি যারা এখানে গ্রাউন্ডে আছে লুকিয়ে। দ্যাট ইজ দেয়ার চয়েস। এই থার্ড পার্টিকেই কিন্তু এই যে 111 বলা হয় আনা হয়েছিল, এই থার্ড পার্টিকেই কিন্তু নানা সময়ে আনার চেষ্টা করা হয়, বন্দুক ছাড়া বা বন্দুক সহ আবার আনার চেষ্টা করা হতে পারে। এই জন্য বলছি যে ক্রিস্টোফার আর্টিকেল নিয়ে লাফাবার মতো কিছু নেই। অর্জনটা বাংলার মানুষ করেছে, বাংলার নেতৃত্ব করেছে, শেখ হাসিনা করেছে। কিন্তু আপনি ইউল সি স্যাডলি এত সুন্দর একটা আর্টিকেল কোথাও ইট ইজ নট মেনশন ইন দ্য হোল আর্টিকেল কারা করেছে গত 12 বছরের 14 বছরের একটানা ইনভেস্টমেন্ট ইন দ্য পুয়ার সেক্টর, একটানা আমাদের নিরাপত্তা বলে যে ডাইরেক্ট ট্রান্সফার, এইগুলোর কোনো উল্লেখই নাই। 2-3টা বেসরকারি সংস্থাকে তোলা হয়েছে, তাদের কাজে এইটা হয়। আমি যেটা বলতে চাই যে এই ধরনের আলোচনা থাকবে। এইটার সামনে বঙ্গবন্ধু যেমন অটল ছিলেন, গোল টেবিলেও যাবেন, নির্বাচনেও যাবেন, রাউন্ড টেবিলে কথাও বলবেন, ইয়াহিয়া খানের সঙ্গে আলোচনাও করবেন, আবার স্বাধীনতা অর্জন করবেন। ঠিক তেমনি শেখ হাসিনাকেও এইটা কৌশলগত কারণে এর সঙ্গে কথা বলতে হবে, ওকে পাশে বসাতে হবে, এগুলো করতে হবে। কিন্তু আমার যে মূল উদ্দেশ্য, আমার বাংলার স্বাধীনতা এবং বাংলার অর্থনীতি মুক্তি, আমাদের যে দুইটা মূল বিষয়, এই দুইটা বিষয়কে তার চোখের সামনে সার্বক্ষণিকভাবে নজরে রাখতে হবে। অনেক আমার মনে ধন্যবাদ, হয় অনেক ধন্যবাদ মাননীয় she is মন্ত্রী doing মহোদয়। it, এই জি, জন্য আমি তাদের সঙ্গে অনেক ধন্যবাদ। আমরা একদম ধন্যবাদ। শেষ পর্যায়ে দানুর যে প্রশ্নটি করা হয়েছিল রিকনসিলিয়েশন, সাধারণত আমরা জানি যে বন্ধুর সঙ্গে কিন্তু রিকনসিলিয়েশন হয় না, রিকনসিলিয়েশনের শত্রুর সঙ্গে। সাউথ আফ্রিকা আপনি দেখেছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে কিভাবে ম্যান্ডেলা রিকনসিলিয়েট করেছিলেন। তো সেরকম কি জাতীয় ঐক্য অভিন্ন, যে মুক্তিযুদ্ধ, 71, বঙ্গবন্ধু, জাতির পিতা, এই প্রশ্নে কি একটা জাতীয় ঐক্য আমাদের হতে পারে কিনা? একটা ডায়ালগ, ডিসকোর্স, আলোচনার সুযোগ আছে নাকি শেষ হয়ে গেছে? গণতান্ত্রিক পদ্ধতিতে সংলাপ হতেই পারে, নানাবিধ যোগাযোগ হতে পারে, কোনো আপত্তি নেই। কিন্তু আমার একটি প্রশ্ন, যে আদর্শকে জলাঞ্জলি দিয়ে যে কৌশল গৃহীত হয়, বাস্তবতাকে দোহাই দিয়ে, সেটা অপকৌশল। তাতে করে সেটা আত্মঘাতী হয়ে যায়। বঙ্গবন্ধু এই কাজটি করেননি কোনো দিন, সেটা মনে রাখতে হবে। তো সেই জন্যে জাতীয় ঐক্য তো বঙ্গবন্ধু একাই তৈরি করেছিলেন। হ্যাঁ, কিছু মানুষ বাংলাদেশ বিরোধী ছিল, তারা সবসময়ই থাকবে, কিন্তু বাংলাদেশের বাঙালির যে ঐক্য, সেটা তো একমাত্র বঙ্গবন্ধুই তৈরি করেছিলেন। তার আগে কেউ পারেনি, তারপরে কেউ পারেনি। তো কাজেই সেই মানের মাপের নেতৃত্ব আমার প্রয়োজন আর কি। আমার বঙ্গবন্ধু পথ দেখিয়েছিলেন, সে পথে হেঁটে বাংলাদেশ দিয়ে গেছেন, পথ দেখিয়ে গেছেন। আমরা পথ চলছি, কিন্তু সঠিক গন্তব্যে যাচ্ছে কিনা তা নিয়ে আমার প্রশ্ন আছে একটু। আর একটি কথা বলে নেই, আশা সম্ভবত এটাই আমার শেষ বক্তব্য। এখানে সৌরভ যে কথাটা বলছিল যে 3 জোটের রূপরেখাও কিন্তু ছিল এরশাদ পতনের পরে, এবং স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় গণ অভ্যুত্থান 90-এর অভ্যুত্থান, আমি সম্পূর্ণ একমত, ইতিহাস তাই বলে। তখন 3 জোটের রূপরেখা হয়েছিল, যে 3 জোটের রূপরেখায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্বাক্ষর করেছিলেন, বেগম খালেদা জিয়াও স্বাক্ষর করেছেন। সেখানে কিন্তু শর্ত ছিল, আমরা কেউই মৌলবাদ এবং স্বৈরাচারকে প্রশ্রয় দেব না। মৌলবাদ শব্দটি নিয়ে আমি সন্তুষ্ট নই, আমি ব্যাখ্যা করব ছোট করে, আমার লেখা আছে ইংরেজি বাংলা দুটোই। স্বৈরাচারকে প্রশ্রয় দিল আওয়ামী লীগ, এরশাদকে কোলে তুলে নিল, অবৈধ সামরিক স্বৈরাচার। আর এরশাদের অবদান রাষ্ট্রধর্ম বিএনপি নেয়নি, কিন্তু আওয়ামী লীগ নিল কেন? আমার কাছে প্রশ্ন। বিএনপি তো নিজেই পরিপূর্ণভাবে মৌলবাদীদের পক্ষপুটেই আছে, কিন্তু আওয়ামী লীগ কেন নিল? একটা প্রশ্ন। আর একটি হচ্ছে, ওই খালেদা জিয়া মৌলবাদকে কোলে তুলে নিলেন। তো দুজনেই 3 জোটের রূপরেখা লঙ্ঘন করেছেন। আমি মনে করি, দুঃখিত, এমন মানে অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত সত্য উচ্চারণের জন্য মৌলবাদ শব্দটি ঠিক না। মৌলবাদ মানে যে মূলকে অনুসরণ করে। মৌলবাদ বললে জামাত খুশি হয়, আমি তো কথা বলেছি ওদের সঙ্গে, কারণ তারা বলে যে আমরা তো
খুব খুশি, আমরা তো ইসলামের মূলকে অনুসরণ করছি, ওরা তো ইসলামের বিকৃতিকে অনুসরণ করছে। এটা ধর্মান্ধ হতে পারে, বিগটস হতে পারে, মৌলবাদী নয়। মৌলবাদী ইতিবাচক শব্দ, এটা বোঝা দরকার। আমরা তার কিন্তু আপনি জানেন শব্দ কিন্তু অর্থ চেঞ্জ করে, একটা হচ্ছে ডেনোটেটিভ মিনিং, একটা কনোটেটিভ মিনিং। মৌলবাদের মধ্যে যে অর্থটা আমরা লোড করেছি সেটা কিন্তু কোনো পজিটিভ অর্থ না, বোঝায় না। মৌলবাদের অর্থ মধ্যে কিন্তু ভাষা ব্যবহারকারীদের উপর নির্ভর করে, এটা ভাষাবিজ্ঞান আলোচনা। কনোটেটিভ, জি, কিন্তু যে ভ্যালুটা লোড করা শব্দতত্ত্ব- সেটা কিন্তু পজিটিভ না এক অর্থে। আমি মানতে রাজি নই। আমিও আপনার সঙ্গে বিনয়ের সঙ্গে অনুযায়ী দ্বিমত করছি আমি, না, যে শব্দ কিভাবে চেঞ্জ হয়। ইটিমোলজি অনুযায়ী এটা হয় না। এটিমোলজি পাল্টে যায়, আপনি জানেন একসময় উদার শব্দটা ছিল যার পেট বড়, এখন উদার মানে যার মন বড়। এটা পাল্টায় এটা কিন্তু না। আমরা ভাষাবিজ্ঞান পড়িয়ে জন্য না, বলছি আমার যে কথা হলো অর্থ তো আমরা পাল্টায়, চেঞ্জ উদ্দেশ্য হয়। চরিতার্থ মৌলবাদ হচ্ছে মানে এখন কেউ ইতিবাচক শব্দ না। বলে না। আচ্ছা, আমরা এই আলোচনা যেটা বলেছিলাম যে না। ঐক্যর প্রশ্নে জামাত তো আলোচনা খুশি সম্ভব হয়। কিনা। জামাত আমরা তো জানি খুশি হয়। গণতান্ত্রিক সরকারের সঙ্গে হচ্ছে গভর্নমেন্ট বাই ডিসকাশন, সেই ডিসকাশন ডায়ালগ কি সম্ভব কিনা অপোজিশনের সঙ্গে, সেই আলোচনা করেছিলাম। না, নাকি সে বন্ধ হয়ে গেছে? সেটা না, ডায়ালগ কিন্তু কিন্তু আমরা সেই আমার অর্থে এখন আর কথাটা দেখছি শেষ না করুন। কোনো জামাত বিষয়ে। কিন্তু খুশি হয় এই শব্দে, এই কথা উদ্দেশ্য সিদ্ধি হচ্ছে না আর কি। জি, সৌরভ ভাই যদি ডেনোটেটিভ বলেন। বলো আচ্ছা। কনোটেটিভ, না, ডায়ালগ reconcile- অবশ্যই চলবে, কারণ 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু চরম মুহূর্তে কথা বলছেন। কেউ যদি একজনও ন্যায্য কথা বলে তার কথা শুনতে হবে। এই নীতি কোথায়? এই নীতি কোথায়? এখন সংলাপ হবে না কেন? বঙ্গবন্ধু তো সংলাপ করলেন তো। জি, বঙ্গবন্ধু এক মিনিট সৌরভ ভাই যদি আচ্ছা, বলেন। না, আপনি আপনি বলছেন যে আলোচনা তো হচ্ছে, পার্লামেন্টে বিরোধী দল আছে, সরকারি দল আছে, তারা আলোচনা করছে, পার্লামেন্টের বাইরে করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আলোচনাটা কিসের ভিত্তিতে হবে, কি কারণে হবে? আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাই, মানে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত চাই, বাংলাদেশকে মৌলবাদ মুক্ত চাই, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত চাই, বাংলাদেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে চাই, এ নিয়ে তো আলোচনা হতেই পারে, হওয়া উচিত। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই আজকে প্রধানমন্ত্রীর বক্তৃতায় তো আছে যে আমরা জাতীয় ঐক্য চাই সামনে এগোনোর জন্য। তো সুতরাং আমরা আলোচনা কেন অনেক হবে না? ধন্যবাদ মন্ত্রী মহোদয়, যদি 1 মিনিট বলেন, লাস্ট 1 মিনিট মাননীয় মন্ত্রী মহোদয়। I cannot have last word. Thank you. Sir, 1 minute. আমি যেটা কথাটা বলতে চাচ্ছিলাম এখানে, যেটা যে কম্প্রোমাইজ, রিকনসিলিয়েশন, দিজ আর অলওয়েজ ইন পলিটিক্স। বড় উদাহরণ যে ছোট মুখ থেকে মাও জেদং চিয়াং কাইশের সঙ্গে কম্প্রোমাইজ করেছিলেন না? লেনিন কি জার্মানদের সঙ্গে চুক্তি করেছিলেন না? রিবন্ত্রপের তার ইয়ের সঙ্গে যে পররাষ্ট্রমন্ত্রী ছিল, কেন করেছিলেন? তাই বলে কি লেনিন সোশ্যালিজম থেকে সরে গিয়েছিলেন? মাও জেদংকে কমিউনিস্ট চায়না প্রতিষ্ঠা করেন নাই? এক্স্যাক্টলি সেইটা আমার কথা। জি। বঙ্গবন্ধু আপোষ করেছেন, কথা বলেছেন, রিকনসাইল করেন না। দ্যাট ইজ দ্য ওয়ান। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রিকনসাইল আউটপুট সেটা শেখ হাসিনা করবেন বলে আমি আশা করি। ব্যারিস্টার তানজিব 30 সেকেন্ড যদি বলেন। যে আমার কাছে যে আপনি রিকনসিলিয়েশনের কথা বলছিলেন না, বঙ্গবন্ধুর সারা জীবনের কর্মকাণ্ডে আছে, তো তার জন্মদিন, সেজন্য আমি বারবার বঙ্গবন্ধুর কর্মকাণ্ডের জীবনের নিশ্চয়ই কর্মকাণ্ডের কথা বলছি। সেটা ছিল যে উনি যে জিনিসটা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছিলেন সেটা হচ্ছে গ্রেটার গুড অফ দি কমিউনিটি, আর সারা দেশের যেটা জন্য উন্নতির জন্য যেটা করা দরকার সেটাই করেছেন, এবং তার জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন যে বাংলাদেশের নেশন হিসেবে উন্নতির জন্য যা কিছু করা দরকার সেটা করার জন্য তিনি প্রস্তুত ছিলেন। অনেক ধন্যবাদ। আমার ব্যারিস্টার বিপ্লব ধারণা- বড়ুয়া, লাস্ট 30 সেকেন্ড। বিপ্লব বড়ুয়া। দেখেন, বাংলাদেশে আপনি জানেন রিকনসিলিয়েশন কাদের সাথে বলছেন। এখানে একটি রাজনৈতিক শক্তি, এটা দুর্ভাগ্য যে এখনো তার এক্সিস্ট করে, যারা বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্র এবং খুনের রাজনীতিকে বৈধতা দিচ্ছে, সাম্প্রদায়িকতাকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছে। ওই শক্তির সাথে তারা যতক্ষণ না পর্যন্ত তাদের অতীত অপকরণের জন্য আপনার ক্ষমা প্রার্থনা না করে, কিংবা তারা রাজনৈতিক অবস্থান যদি পরিবর্তন না করে, ওই ধরনের জি। একটি অপশক্তির সাথে রিকনসিলিয়েশনের জায়গাটা কিন্তু খুবই ছোট। না, ওইটাই বললাম যে শত্রুর সঙ্গে রিকনসিলিয়েশন হয় আসলে, সেই জন্যই তাদের ক্ষমা চাওয়ার জায়গায় ডায়ালগটা নিয়ে যাওয়া যায় কিনা। সাদ্দাম 30 সেকেন্ড। আমিও যেটি মনে করি সেটি হচ্ছে যে আমাদের এই পশ্চাৎপদ সাম্প্রদায়িক পাকিস্তানি ভাবধারার রাজনৈতিক দর্শন, যারা বুলেটের গণতন্ত্র, গ্রেনেডের গণতন্ত্র আমাদেরকে উপহার দিয়েছিল, যারা যুদ্ধাপরাধীদের রাজনৈতিক দর্শনকে পুনর্বাসিত করেছিল, তাদেরকে যদি আমরা স্থায়ীভাবে রাজনৈতিকভাবে পরাজিত করতে পারি, জনগণের শক্তিতে যদি আমরা তাদেরকে পরাজিত করতে পারি, এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলোও যদি আরো বেশি গণমুখী হয়ে ওঠে, আমরা সামাজিক শক্তিগুলো যদি মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রতি আরো বেশি দায়বদ্ধ থাকি, তরুণ প্রজন্ম যদি অনড় থাকি, আপোষহীন থাকে মুক্তিযুদ্ধের অঙ্গীকারের প্রশ্নে, তাহলে আমরা মনে করি যে বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার যে লড়াই, সেই লড়াইকে আমরা আরো বেশি অনেক ব্যবহার করতে ধন্যবাদ। পারবো। প্রফেসর 30 সেকেন্ড। আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি
হাতে অনেক পুঁজি নিয়ে, কিন্তু আরও পুঁজি সংগ্রহের একটা উদাগ্র বাসনা আমার আছে, যে এতদিন হয়নি, আগামীতে হবে, এমন একটা অঙ্গীকার নিজেদের কাছে করা দরকার। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ অনুষ্ঠান দেখবার জন্য, প্রশ্ন করার জন্য। আনোয়ার ইস্পাত নিবেদিত বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল আছে এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বঙ্গবন্ধুর প্রতি আবারও গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update. তোমার অপেক্ষায়